বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। তবে চীনা পণ্যের ওপর 10% মার্কিন শুল্ক আরোপের বিষয়টি বহাল থাকছে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত এলো। কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হওয়ায় ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। সমঝোতা অনুযায়ী কানাডা একজন ফেন্টানিল জার নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্তে 10,000 সৈন্য পাঠাবে। ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে কয়েক দফা ফোন আলাপের পর এ সমঝোতা হলো। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে শুল্ক আরোপের ঘোষণার পর সোমবার বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে হুট করেই আবার স্থগিত করার সিদ্ধান্তটি রাজনীতিকদের দিক থেকে স্বস্তি বয়ে আনলেও জটিল অবস্থায় পড়েছেন বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা। ট্রাম্পের এসব হুটহাট সিদ্ধান্তে সাম্প্রতিক সময়ে অনেক পণ্যের উৎপাদকরাই চীন থেকে মেক্সিকো কিংবা ভারতের দিকে সরে গেছেন। ওদিকে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের যে ঘোষণা মিস্টার ট্রাম্প দিয়েছিলেন তা আজই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। তবে চীনের আমদানি পণ্যে নতুন শুল্ক আরোপ এড়াতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী 24 ঘন্টার মধ্যেই হতে পারে। তানহা জুলিয়া, 71। ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। এ বিষয়ে কঠোর পদক্ষেপের কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তাই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে আলোচনার তাগিদ দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পরই বড় ধরনের ধাক্কা খেয়েছে এশিয়ার শেয়ার বাজার। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। 5% on Mexico and Canada. A tariff of 10% on China. Tariffs on Canada and Mexico for a number of reasons. হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন আগেই ঝড় তুলেছিল বিশ্বজুড়ে। ক্ষমতায় ফিরেই জারি করেছেন একের পর এক নির্বাহী আদেশ, ছুড়ে দিচ্ছেন শুল্ক আরোপের হুঁশিয়ারি। Stranger things have happened. এর মধ্যে হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের শেয়ার বাজারে দরপতন ঘটেছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে ই-কমার্স বা অনলাইন ব্যবসার উপর। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউতে ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন দেশগুলোর নেতারা। ব্রাসেলসে ইইউ নেতাদের আনুষ্ঠানিক বৈঠকের আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন যুক্তরাষ্ট্রের আরোপিত যে কোনো শুল্কের প্রতি প্রতিক্রিয়া জানানোর মতো ক্ষমতা রাখে ইউরোপীয় ইউনিয়ন। এটি স্পষ্ট যে একটি শক্তিশালী অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে আমরা আমাদের নিজস্ব ভবিষ্যৎ গঠন করতে পারি এবং শুল্ক নীতির প্রতি প্রতিক্রিয়া জানাতে পারি। তবে লক্ষ্য হওয়া উচিত বাণিজ্য অংশীদারদের মধ্যে সহযোগিতা। ইউরোপ বাণিজ্যিক স্বার্থের উপর আক্রমণের শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণাগুলি ইউরোপকে আরো শক্তিশালী এবং আরো ঐক্যবদ্ধ করবে। যদি বাণিজ্য বিষয় নিয়ে আমাদের উপর আক্রমণ করা হয় তাহলে একটি শক্তিশালী শক্তি হিসেবে ইউরোপকে এর প্রতিক্রিয়া জানাতে হবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে সামলাতে হবে তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তাই মোটা দাগে বলা যায় ট্রাম্পের শুল্ক নীতি মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার একটি কৌশলগত পদক্ষেপ। তার এই নীতি দেশের অভ্যন্তরে সমর্থন পেলেও বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকেই। একই সাথে ভবিষ্যতে মার্কিন অর্থনীতিতে এর প্রভাব কেমন হবে তা নিয়েও শঙ্কায় বিশ্লেষকরা। মনিরুজ্জামান বাবু, 71।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সরকারি ব্যয় সংকোচনের দায়িত্বে থাকা ইলন মাস্ক এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক আলোচনায় মাস্ক জানান, ট্রাম্প প্রশাসনের নতুন ব্যয় সংকোচন বিষয়ক সংস্থা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE USAID বন্ধের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, USAID এখন আর সংস্কারের উপযোগী নয়, তাই একে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পও এই উদ্যোগকে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন মাস্ক। জাতিসংঘের তথ্য মতে 2024 সালে বৈশ্বিক মানবিক সহায়তা শতকরা 42% USAID থেকে এসেছিল। সংস্থাটির কর্মী সংখ্যা 10,000-এরও বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সৌদি আরব অথবা সংযুক্ত আরব আমিরাতের কথা বিবেচনা করা হচ্ছে। রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা চললেও এর আনুষ্ঠানিকতা কবে নাগাদ শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসান এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। সম্প্রতি সৌদি আরব ও আমিরাতে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সফর করেছেন। এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ক্রেমলিনও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ট্রাম্প ও পুতিন উভয়ই সৌদি আরব ও আমিরাতের শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। রাশিয়ার কর্মকর্তারা বারবার দাবি করেছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোন আলাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। এরপরও ধারণা করা হচ্ছে, এই ফোন আলাপের পরই এবছরের শেষ দিকে একটি শীর্ষ বৈঠক হতে পারে। দক্ষিণ রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোর ওপর ডজন খানেক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় রাশিয়ার একটি প্রধান তেল শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে আগুন ধরে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট রুশ ভূখণ্ডে মোট 70টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 25টি ভলগোগ্রাদ, 27টি রোস্তভ এবং 7টি অস্ত্রাখান অঞ্চলে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষের কারণে একটি তেল শোধনাগারে আগুন লেগে যায় বলে জানিয়েছেন ভলগোগ্রাদ গভর্নর আন্দ্রেই বোচারভ। এদিকে অস্ত্রাখান অঞ্চলে গভর্নর জানান, ইউক্রেনীয় ড্রোনগুলো জ্বালানি ও শক্তি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ভলগোগ্রাদ থেকে ককেশাস পর্বতমালা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। গাজার পর এবার অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 23টি ভবন ধ্বংস হয়ে গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে 70 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে 10 জন শিশুও রয়েছে বলে জানিয়েছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এই হামলায় জেনিনে 38 জন, তুবাসে 15 জন, নাবলুসে 6 জন, তুলকারেমে 5 জন, হেব্রনে 3 জন, বেথলেহেমে 2 জন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে 1 জন নিহত হয়েছেন। এদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 18 জন ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে কাতারের দোহা রুটে চলা বাংলাদেশ বিমানের রুটটি আগামী 27 এপ্রিল থেকে 9 জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার। এজন্য কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের কাছে একটি স্মারকলিপি পেশ করেছে সংগঠনটি। এতে বলা হয়, এই রুটটি বন্ধ হলে কাতারে বসবাসরত 4 লাখ প্রবাসী বাংলাদেশি সংকটে পড়বেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের জীবনে প্রতিবন্ধকতা তৈরি হবে বলেও বলা হয়েছে। কাতার বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 1 ফেব্রুয়ারি দোহায় নাজমায় স্থানীয় রেস্টুরেন্ট রয়্যাল আকসা হলরুমে উৎসবমুখর পরিবেশে এই কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 2025-26 নির্বাচনে একাত্তর টিভির প্রতিনিধি গোলাম মাওলা হাজারি, সভাপতি এবং নিউজ 24-এর প্রতিনিধি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি লিঙ্কন। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হবে মূল লড়াই। বিভিন্ন জনমত সমীক্ষা থেকে পূর্বাভাস পাওয়া গেছে, সবকটি আসনে লড়লেও রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস ক্ষমতার দৌড়ে নেই। বুধবার এক দফাতেই হবে দিল্লির 70 বিধানসভা আসনের ভোট গ্রহণ। আগামী শনিবার হবে ভোট গণনা। কংগ্রেস
কংগ্রেসের পাশাপাশি গেল 10 বছর ধরে ক্ষমতাসীন এএপিও 70টি আসনে লড়ছে। এদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএর 2 সহযোগী জেডিইউ এবং এলজেপিকে। এদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, কমিশনের একাংশের মতদে হোম ভোটিংয়ের নামে কারচুপি করতে সক্রিয় হয়েছে বিজেপি। পাশাপাশি এদিন বিজেপি বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে এএপি প্রধান। জার্মানিতে আবারও চরম রক্ষণশীল ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সমাবেশ করেছে অন্তত 1,60,000 মানুষ। রাজধানী বার্লিনে পার্লামেন্টের সামনে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অভিবাসী বিদ্বেষী রাজনৈতিক দল এএফডিকে ঠেকানোর পাশাপাশি প্রধান বিরোধী দল সিডিইউর তীব্র সমালোচনা করেছেন। ফলে এরই মধ্যে পার্লামেন্টেও পাশ হয়নি সরকারের কঠোর অভিবাসন বিলটি। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। জার্মানির রাজধানী বার্লিনে অভিবাসী বিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল। বার্লিনের সংসদ ভবন চত্বর, ঐতিহাসিক ব্রান্ডেনেবুর্গের গেট ও স্ট্রেসেডেস জিপসেন্টে ইউনিয়ন সহ নগরীর জিক্সের সয়েলের আশপাশে জড়ো হয়েছে আন্দোলনকারীরা। নানা পোস্টার, ব্যানার ও কুশপুত্তলিকা নিয়ে হাজির হওয়া মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দেখুন, এই সপ্তাহে অভিবাসন নিয়ে সিডিওর প্রধান হিসেবে সংসদে যা দেখলাম তা অগ্রহণযোগ্য। অথচ জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মন্দা নিয়ে তার ব্যস্ততা দেখলামই না। এ সময় সমাবেশকারীরা বিশাল মিছিল নিয়ে রাজধানীর সিডিইউর রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যায়। নির্বাচনী প্রচারণায় অভিবাসন সহ নানা ইস্যুতে এএফডির সঙ্গ না ছাড়লে আন্দোলন আরও কঠোর করার হুমকি দেন সমাবেশকারীরা। তবে বিশাল এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। সপ্তাহ জুড়ে আমাদের গণতন্ত্র নিয়ে রাজনৈতিক দলগুলো যে খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এক হয়েছি। 1933 সালের হিটলারের উত্থান রাজনীতি থেকে কেউ শিক্ষা নেয় না। এরই মধ্যে জার্মান পার্লামেন্টে কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি নিয়ে বেশ কয়েক ঘন্টা বিতর্ক হয়েছে। অনেক সংসদ সদস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বর্বরতার ঘটনা সহ স্বৈরাচার অ্যাডলফ হিটলারের জাতিবিদ্বেষী রাজনীতির কথাও স্মরণ করিয়ে দেন। এই পরিস্থিতিতে তীব্র সমালোচনার মুখে পার্লামেন্টে পাশ হয়নি সরকারের কঠোর অভিবাসন নীতির পরিকল্পনার বিলটি। এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন আইন প্রণেতারা। মাহফুজুর রহমান, ৭১। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।